খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে আমরা প্রেস বক্স থেকে দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ 2026-এর ড্র অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে নাম দিয়েছি মহাযজ্ঞের সূচনা। এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশের জাতীয় দল এর সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাকে। এবং কথা হচ্ছিল বিশ্বকাপের ড্র নিয়ে। নিশ্চয়ই গত রাতে আমরা যারা ফুটবল প্রেমী সবার চোখ ছিল। আপনি পুরোটা সময় কেমন কিভাবে এনজয় করেছেন সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার যে ইন্ট্রোটা দিয়েছেন যে মহাযজ্ঞের বিশাল সমারোহ তো শুরু হবে নেক্সট 2026-এর জুনে। তো এটা নিয়ে আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমিও খুব এক্সাইটেড এবং আমি আসলে পুরো ড্রটাই দেখতেছিলাম যে আসলে কে কোন গ্রুপে পড়ে। এবং এবার তো আসলে অনেক ভিন্নতা আছে, হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ আমরা সবসময় দেখেছি যে 32টা দল নিয়ে হবে, বাট এবার কিন্তু 48টা দল 12টা গ্রুপে কিন্তু অলরেডি বিভক্ত হয়ে গিয়েছে। তো এবছর কিন্তু অনেক ভেরিয়েশন আছে ওয়ার্ল্ড কাপকে ঘিরে এবং 3 দেশে কিন্তু ওয়ার্ল্ড কাপ হবে, মেক্সিকো, কানাডা এবং ইউএসএতে। সুতরাং এক্সাইটমেন্ট অনেক বেশি এবং আমার কাছে মনে হয় অনেক বেশি ম্যাচ আমরা দেখতে পাবো। 104 ম্যাচ সম্ভবত ওয়ার্ল্ড কাপের এবার এই আসর হতে যাচ্ছে। সুতরাং আমি বলবো অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা তো সবসময় 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসা, ইটস নট অনলি মানে সারা পৃথিবীর এর সবাই কিন্তু এই এক্সাইটমেন্টের দিকে তাকিয়ে থাকে এবং এর জন্যই কিন্তু একে বলা হয় দ্য গ্রেটেস্ট শোস অন আর্থ। ফুটবল প্রেমীদের জন্য দারুণ ব্যাপার। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে তারা খেলাটা দেখতে পাবেন। তবে ক্রীড়া সাংবাদিকের জন্য টাফেস্ট জব হবে, কারণ 3টা দেশে সুইচ করে করে যদি তাদের খেলাগুলো কভার করতে হয় সেক্ষেত্রে। তবে যেই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে ফুটবল প্রেমী হিসেবে যখন আপনি অন এয়ারে বা টিভিতে চোখ রাখেন, সেই সময়টাতে ড্রটা তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল। সেই সময় ডোনাল্ড ট্রাম্প এবং 3টা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। এই যে দেরি হচ্ছিল, বিলম্ব হচ্ছিল, এই বিলম্বের সময়টা আসলে আপনার মনের মধ্যে কি বলছে বা চিন্তাটা কি এসেছে? না, আমার আসলে ওরকমের তেমন কিছু মনে হয়নি, কারণ আমি আসলে এক্সাইটেড ছিলাম যে আসলে কে কোন গ্রুপে পড়ে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কারণ ফেভারিট দলগুলি আসলে একই সাথে পড়ে কিনা, হ্যাঁ, গ্রুপ অফ ডেথ হয়ে যায় কিনা, এগুলি নিয়ে এক্সাইটেড ছিলাম। আর একটা এক্সাইটেড ছিলাম রিও ফার্ডিনান্ড আসলে এই পুরো ড্র অনুষ্ঠানটা সে হ্যান্ডেল করেছে এবং প্রেজেন্টার হিসাবে ছিল। তো সেইখান থেকে ওইটা আমার একটা এক্সাইটমেন্ট ছিল সে কীভাবে কেমন কারণ এত বড় একটা ইভেন্টের প্রেজেন্টেশন করাটাও কিন্তু এটা নার্ভাসনেস, যেহেতু আমি একজন প্লেয়ার ছিলাম, প্লেয়ারদের তো আসলে কাজ ওইটা না। তো আমি রিও ফার্ডিনান্ডের ওই প্রেজেন্টেশনের সিরিমনিটাও আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। যদিও শুরুর দিকে অত লেন্দি হয়েছে বা অনেক ডিসকাশন ছিল, তারপর আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল বেশ ভালোই হয়েছে। এবং এখানে তো ডোনাল্ড ট্রাম্পকে আসলে অনেক বেশি হাইলাইট করা হয়েছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের যে ড্র অনুষ্ঠানটিতে। আর এটা হওয়া উচিত, যেহেতু আসলে ইউএসএর তো আসলে সারা পৃথিবীতেই কিন্তু একটা অন্য রকমের একটা গ্রহণযোগ্যতা, সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পকে তারা ওই সম্মানটা দেখিয়েছে। একদমই রিও ফার্ডিনান্ড তার জায়গাটাই দারুণ করেছেন। দারুণ করতে সহযোগিতা করেছেন আসলে অনেকেই, কারণ হল অফ ফেমার স্পোর্টস অ্যারেনায় যারা ছিলেন তাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সবাই মিলে আসলে তার কাজটাকে অনেক সহজ করে দিয়েছেন। তবে কাজটা যাদের সহজ হবে না অন্তত বিশ্বকাপে, তাদের কে কোন গ্রুপে পড়লেন সেটা একটু দেখে আসতে চাই। আমরা গ্রুপটা দেখতে পাচ্ছি 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ এতে আগে থেকেই মেক্সিকো ছিল, এর সাথে দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র এবং উয়েফা ইউরোপের প্লে অফ খেলে একটা দল সেখানে আসবেন। তবে এবার যেই ব্যাপারটা হয়েছে 2010 সালের সেই উদ্বোধনী ম্যাচের কথা আপনার মনে আছে কিনা, যে দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর সূচনা করেছিল, এবারও সেরকমই একটা শুরু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ তো আসলে সবসময় কিন্তু এক্সাইটমেন্ট থাকে। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন, আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো ওয়ার্ল্ড কাপের কিন্তু আসলে আপনি যদি দেখেন এক্সাইটমেন্টগুলি কিন্তু এখান থেকেই, হ্যাঁ, আপনার টপ ফেভারিট দলগুলি হেরে যাবে আসলে ছোট দলগুলির কাছে, আবার ছোট দলগুলি কোয়ালিফাই করবে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এইগুলি এই জন্য কিন্তু দ্য গ্রেটেস্ট শোজ অন আর্থ বলা হয়। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের জন্য মানুষ মুখিয়ে থাকে। এই ধরনের এক্সাইটমেন্ট না হলে তো আসলে সবসময় ফেভারিটরাই চ্যাম্পিয়ন ও ফেভারিটরাই সেমিফাইনাল খেলতো, বাট লাস্টের জন্য মরক্কো কিন্তু সেমিফাইনালে চলে গিয়েছে। সুতরাং এই ধরনের এক্সাইটমেন্ট থাকাতেই কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের এই এক্সাইটমেন্টগুলো অন্যান্য গ্রুপে আরো বেশি হবে। সেই গ্রুপগুলো আমরা এক নজরে একটু দেখে নিতে চাই। গ্রুপ বি তে রয়েছে কানাডা, তারও স্বাগতিক দল, আগে থেকেই
কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর গ্রুপ ঠিক করা ছিল। এর বাইরে কালকে ড্রতে যারা আসলেন, কাতার এবং সুইজারল্যান্ড এবং ইউরোপিয়ান প্লে অফের থেকে আরও একটা দল সেখানে আসবেন গ্রুপ সিতে, এবং গ্রুপ বিতে ইতালি আসবে কিনা সেটা নিয়ে একটা কথা হবে। গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপটাকে অন্যতম কঠিন গ্রুপ হিসেবে দেখা হচ্ছে, তবে মরক্কো এবং স্কটল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানের দিক থেকে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকবে। গ্রুপ ডিতে রয়েছে আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং উয়েফা প্লে অফ সি থেকে যারা বিজয়ী দল আসবেন। গ্রুপ ইতে রয়েছে জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং উয়েফা প্লে অফ বি গ্রুপের বিজয়ী দল। গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, এবং এখানে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের মুখোমুখি প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে তারা হবেন, সেটা নিয়ে এখন পর্যন্ত আসলে এটাকে একটা ডেড গ্রুপ হিসেবে বলা যাচ্ছে। এবং গ্রুপ জেতে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আলজেরিয়া ও জর্ডান। গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং আইসি প্লে অফ এর এক বিজয়ী। এবং গ্রুপ এলে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা ও ঘানা। এবং পানামা এবং গ্রুপ এল এবং গ্রুপ আই দিয়ে আসলে কথা শুরু করতে চাই, যেটা সাধারণত দেখা হয় যে আপনি শুরুতেই যেটা বলছিলেন যে বিশ্বকাপের ড্রতে সবচেয়ে বড় আকর্ষণ যেখানে থাকে সেটা হচ্ছে যে ডেথ গ্রুপ কোনটা হবে, এবং সেই ডেথ গ্রুপে কিন্তু ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানা রয়েছে। এবং ঘানা সবসময় ডার্ক হর্স বিশ্বকাপের, কখন আসলে কি ধরনের পারফরমেন্স করবে, কোন বড় দলকে হারিয়ে দেবে, এটা নিয়ে থাকে। আপনার কি মনে হয় ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে? অবশ্যই আফ্রিকান দলগুলি সবসময় অপোনেন্টের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং, হ্যাঁ, সেটা যে দলই হোক না কেন। আপনি নাইজেরিয়া আর্জেন্টিনার 2014 ওয়ার্ল্ড কাপের ম্যাচটার কথা মনে আছে কিনা? নাইজেরিয়া কিন্তু আর্জেন্টিনাকে বেশ ভালো ভুগিয়েছে। তো এরকমের ওয়ার্ল্ড কাপে আফ্রিকান দলগুলি এগেনস্টের জন্য সবসময় একটা থ্রেট হয়ে থাকে, এবং আমার কাছে মনে হয় যে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড, ঘানা কিন্তু এই দুইটা দলের জন্য অবশ্যই থ্রেট হবে, হ্যাঁ, থ্রেট হবে। এবং আপনি জানেন যে ঘানা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলো কিন্তু দুর্দান্ত খেলেছে, যদিও তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, বাট শেষের দিকে কিন্তু তারা বেস্ট কমফোর্টলি খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে থ্রু করেছে। সুতরাং আমি বলবো যে এই গ্রুপটা তো অবশ্যই একটা হার্ড গ্রুপ হবে, এবং যেটা সত্যি কথা বলতে কিছু নতুন দলও কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, আমরা জানি, হ্যাঁ, ছোট ছোট কিছু দেশ, অল্প দেশের মানুষের দেশগুলিও কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে চলে আসছে। সুতরাং আমার কাছে মনে হয় যে সবার একটা এক্সাইটমেন্ট থাকবে ওই দলগুলি কিভাবে করে। এবং আপনি যদি দেখেন ট্রুলি আমাদের এশিয়া থেকে আমি একটা দলকে নিয়ে খুবই এক্সাইটেড, সেটা হলো উজবেকিস্তান। হ্যাঁ, উজবেকিস্তানের ফুটবল কাঠামো এত ডেভেলপ করেছে, যারা তার প্রেক্ষাপটে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েছে। জর্ডান এবার প্রথমবার মতো ওয়ার্ল্ড কাপ খেলতে চাইছে। সুতরাং এইগুলি কিন্তু আমাদের জন্য খুব এক্সাইটেড। ডেথ গ্রুপ বলা হচ্ছে আরও একটা গ্রুপকে, এবং সেই গ্রুপে রয়েছে আই গ্রুপ, ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, এবং সেই জায়গাতে প্লে-অফ থেকে একটা আসবে, হ্যাঁ, এবং সেই জায়গায় মানে সবচেয়ে বেশি যাদের কথা বলা হচ্ছে নরওয়ে এবং ফ্রান্সের ম্যাচ, এবং ডেফিনেটলি আর্লিং হাল্যান্ড বা এমবাপ্পের প্রসঙ্গে আসবো। তবে ফ্রান্সকে আসলে গত বিশ্বকাপের রানার্স আপ, তারা কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে সেনেগাল এবং নরওয়ের কাছ থেকে? ফ্রান্স অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে, অনেস্টলি, হ্যাঁ, টপ প্লেয়াররা রয়েছে ফ্রান্স দলে। ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের মতো একজন প্লেয়ার ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাট্রিক করা, এই প্লেয়ার রিয়াল মাদ্রিদে এবছর যেভাবে দুর্দান্ত ফর্মে রয়েছে, আমার কাছে মনে হয় যে আমি সবসময় একটা কথা বলি যে একটা ওয়ার্ল্ড কাপ জিততে গেলে পার্টিকুলারলি একজন প্লেয়ারকে হোল টুর্নামেন্টে আপনার পারফর্ম করতে হয়, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপ্পে করেছে, ওদিকে লিওনেল মেসি করেছে আর্জেন্টিনায়। সুতরাং এবারও কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রান্স দলে এরকমের কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা ফ্রান্সকে খুব উপরের দিকে নিয়ে যাবে, এবং আমরা টপ ফেভারিট হিসেবে অবশ্যই ফ্রান্সকে রাখবো। এবং আমার কাছে মনে হয় যে ফ্রান্স অবশ্যই এবং ফেভারিট হিসেবে শুরু করবে, এবং তাদের যে স্কোয়াডের ডেপথ আপনি যদি দেখেন, তাদের যে স্কোয়াডটা দুর্দান্ত একটা স্কোয়াড রয়েছে, সব থেকে বড় প্রবলেম দিদিয়ার দেশম কিন্তু তাদের এখনও কোচ হিসেবে আছে, হ্যাঁ। তো উইনিং টিমের মানে চ্যাম্পিয়ন কোচ, চ্যাম্পিয়ন প্লেয়ার সব কিছু মিলে সে জানে দলকে কীভাবে চ্যাম্পিয়নের জন্য তৈরি করতে হবে। সুতরাং তার প্রিপারেশনটা কিন্তু অলরেডি সে শুরু করে দিয়েছে। আই হোপ যে ফ্রান্স, আমার কাছে মনে হয় যে ফ্রান্স এবং নরওয়ে দুইটা দলেরই কিন্তু এই টুর্নামেন্টটাতে আমার কাছে মনে হয় অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। আপনি যেটা বলেছেন কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের ব্যাপার দিকে, তারপর আমি বলবো যে ফ্রান্স দুর্দান্ত করবে। প্রায় 22 বছর হতে যাচ্ছে, পার হয়ে গেছে অলরেডি যে ব্রাজিল বিশ্বকাপ জিতছে না। এবারও তারা গ্রুপ পর্বে মরক্কো গতবার চমক দেখিয়েছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। এরপরে যদি আপনি স্কটল্যান্ডের কথা বলেন, যদি স্কটল্যান্ডের সাথে 10 ম্যাচে ব্রাজিল 8টাতেই জিতেছে, বা মরক্কোর সাথে 3 ম্যাচ খেলা হয়েছে, দুটোতেই ব্রাজিল জিতেছে। তবে বর্তমানে ব্রাজিল যেই দল, যেই পারফরমেন্স তারা করছে, তাদের সাথে আসলে বা তাদের জন্য মরক্কো বা
চ্যালেঞ্জ হবে কিনা? অবশ্যই চ্যালেঞ্জ ব্রাজিলের জন্য। ব্রাজিলের যদি স্কোয়াড দেখেন, আমার কাছে মনে হয় দুর্দান্ত স্কোয়াড রয়েছে। আঞ্চলিক থেকে কোচ করার পরে তারাও কিন্তু শেষের দিকেও কিন্তু স্ট্রাগল করেছে। হ্যাঁ, এখনও কিন্তু আসলে আপনি যদি দেখেন স্টার্টিং 11-এ কারা খেলবে এখনও কিন্তু ক্লিয়ার না। হ্যাঁ, এবং ক্লাব ফুটবলে তারা যেভাবে ফর্ম দেখাচ্ছে তার উল্টোটা হচ্ছে জাতীয় দলে এসে। সুতরাং এইটা কিন্তু কার্লো আঞ্চলিকদের জন্য একটা বড় চিন্তার বিষয়। বাট ব্রাজিল সবসময় ওয়ার্ল্ড কাপের জন্য ফেভারিট, তা নাহলে তো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা হতো না। এবারও আমি মনে করি তার লাস্ট আনফর্চুনেট ক্রোয়েশিয়ার সাথে ওই মোমেন্টে আসলে নেইমারের গোল দেওয়ার পরে তারা গোল খেয়ে পেনাল্টি শুট আউটে হেরে যাওয়া, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে না 2-1 হেরে যাওয়া শেষের দিকে। তো আমার কাছে মনে হয় যে এবার যেটা হবে যে ব্রাজিল ডেফিনেটলি এবার যদি তাদের স্কোয়াড দেখেন, স্কোয়াডের ডেপথ কিন্তু অনেক স্ট্রং। বাট ন্যাশনাল গেমে পারফরমেন্সের জায়গা যদি দেখেন তারা তাদের নামের বিচারটা করতে পারে না। বাট আই হোপ কার্লো আঞ্চলিতে সেই জায়গাটা হয়তো কোপ আপ করবে। কথা হচ্ছিল ব্রাজিলকে নিয়ে যে দলে অনেক ডেপথ, অনেক মেধাবী খেলোয়াড় রয়েছেন, ইউরোপিয়ান লিগগুলোতে খেলছেন কিংবা অন্যান্য যে লিগগুলোতে রয়েছেন, একেবারে টপ টায়ারের তারা পারফর্মার। প্রত্যেকটা দলেই তাদেরকে কেন্দ্রবিন্দু করে দল করা হচ্ছে বা সেই গুরুত্ব পাচ্ছেন। কিন্তু যখন ন্যাশনাল টিমে আসছেন, সেই ন্যাশনাল টিমে মানে কম্বাইন যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের জায়গাটা ঠিক দেখা যাচ্ছে না। এবং কোচ কার্লোস আনচেলোত্তি, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল মাদ্রিদকে ইতিহাসই করেছেন বলা চলে, এত পারফর্মার কিন্তু মানে কম্বিনেশনটা হচ্ছে না কেন? দেখেন এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল আসলে কোন দলটা নিয়ে খেলবে, হ্যাঁ আপনি যদি ওয়ার্ল্ড কাপের সিনারি দেখেন, ম্যাক্সিমাম দলগুলি কিন্তু তাদের দলগুলি ফিক্সড করে ফেলছে। হ্যাঁ, 6 মাস সময় রয়েছে, বাট তাদের প্ল্যানিংগুলি কিন্তু অলরেডি স্টার্ট করে ফেলছে। তো সেখান থেকে ব্রাজিল আমার কাছে মনে হয় এখনও তাদের দলটার কিন্তু কোনো একটা শেপ তৈরি করতে পারেনি, যেটা স্টার্টিং 11-এ খেলবে, স্কোয়াডে কারা রিজার্ভে থাকবে, কারা সাবস্টিটিউট খেলবে, কারা নাম্বার 9 খেলবে, প্রত্যেকটা পজিশনেই কিন্তু এখনো সাফেল হচ্ছে। তো ওই জায়গায় কিন্তু কার্লো আঞ্চলিকতে তার একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি আসলে দলটাকে এখনো আসলে প্রপার ইউটিলাইজ করতে পারিনি। নেইমারকে অনেক সময় পাওয়া যাচ্ছে, অনেক সময় পাওয়া যাচ্ছে না। তো একটা ওয়ার্ল্ড কাপ জিততে গেলে কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে পারফর্ম করতে হতো। ওই পারফর্মার কিন্তু এখনো ব্রাজিল জাতীয় দলে অ্যাবসেন্স রয়েছে পারফরমেন্সের যদি গ্রাফটা দেখেন। তো সেখান থেকে আমি বলবো যে কার্লোর কিন্তু ওই প্রবলেমটা তৈরি হয়ে গেছে। বাট ব্রাজিল আপনি যেটা বলছেন ট্রু যে ভেরি ফ্যান্টাস্টিক একটা টিম রয়েছে এবার ওয়ার্ল্ড কাপে। সুতরাং ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কার্লোর সুযোগ রয়েছে, 6 মাস রয়েছে টিম কম্বিনেশন দ্বারা করার জন্য। তার কোচিং স্টাফরা আলাপ আলোচনা করছে, প্লেয়ারদের সাথে ডিসকাশন করছে। নেইমারের খেলাটা খুব ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় যে ডিফেন্স এবং মিডফিল্ডে যদি তারা কম্প্যাক্ট করতে পারে, অ্যাটাকিং থার্ডে কিন্তু তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, লাইক ভিনি জুনিয়র রয়েছে, রাফিনা রয়েছে, রড্রিগো রয়েছে, দেয়ার অল আর নেইমার রয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এই সময়টা। তারা যদি তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারে, ব্রাজিল কিন্তু আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে যে স্কোয়াড নিয়ে যাচ্ছে তারা কিন্তু অন্যতম দাবিদার ওয়ার্ল্ড কাপ উইনারের। ব্রাজিলের এই যে দীর্ঘদিন ধরে মানে সাফল্যহীন থাকা বা শিরোপাহীন থাকা, সেটা কি কোনোভাবে আপনার মনে হয় যে তাদের যে সংস্কৃতি বা শৃঙ্খলা হীন জীবনযাপন ফুটবলারদের অনেকেরই, এইটা কি আসলে কোনোভাবে দায়ী মনে হয়? দেখেন এইটা কিন্তু ব্রাজিলের সবসময় চলে আসছে। রোনালদো, বড় রোনালদো, তাদের ক্যারিয়ারও কিন্তু এরকম ছিল, বাট তারা মাঠের পারফরমেন্সটা করে দেন, তাদের অন্য দিকগুলি ফোকাস করতো। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে এটা তো ব্রাজিলিয়ান প্লেয়ারদের সাথে আসলে আমার কাছে মনে হয় যে অফ দ্য ফিল্ড তাদের এই ক্যারেক্টারগুলি সবসময় আমরা দেখি, বাট তারা মাঠে পারফরমেন্স করে বিগত দিনে যদি দেখেন কাফু, কার্লোস, তাদের যে বেস্টটা ছিল, তারা যে 2002-এর ওয়ার্ল্ড কাপ যেটা জিতলো, হ্যাঁ ওটার বেস্টটা যদি দেখেন, তাদের কিন্তু অফ দ্য রেকর্ড কিন্তু অনেক বেশ একটা ভালো ছিল না, বাট তারা মাঠের পারফরমেন্সে কিন্তু তারা অনেক সময় মনোযোগী ছিল। বাট এখন যেটা হয়েছে যে সেটা কিছুটা বেশি হলেও, যে আপনি যদি এক্সাম্পল আপনি যদি লুইস প্যাকুয়েতার কথাই বলেন, হ্যাঁ ক্লাব ফুটবলও দুর্দান্ত খেলে, জাতীয় দলে গিয়ে এফোর্ট দেয়, বাট ওই পারফরমেন্স কিন্তু দেখা যায় না। হ্যাঁ, তো এই ধরনের প্লেয়াররা যদি জাতীয় দলে গিয়ে যদি আসলে পারফরমেন্স অ্যাবসেন্স থাকে, তখন কিন্তু আসলে পারফরমেন্সে কলাপস করে পুরো টিমের উপরে। তো আমার মনে হয় যে আপনার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে তাদেরকে কাউন্সেলিং করানো হবে, এবং এই ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় যে অনেক প্লেয়ারের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপও। হ্যাঁ, ব্রাজিলের অনেক প্লেয়ার লাইক নেইমারের পর ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা আই ডোন্ট নো, ভিনিসিয়াস জুনিয়র পর ওয়ার্ল্ড কাপে আসলে তার পারফরমেন্স থাকবে কিনা, রাফিনার থাকবে কিনা, সেটাও দেখা হচ্ছে। রড্রিগো আমার কাছে মনে হয় ক্লাব ফুটবল এত দুর্দান্ত খেলে। এমিলি ভাই, আমরা একটু আর্জেন্টিনার প্রসঙ্গে আসতে চাই। গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এবং লিওনেল মেসি বলা যায় যে ফুটবল প্রেমীদের কাছে অমরত্বই লাভ করেছেন লিজেন্ড হিসেবে, কিংবদন্তি হিসেবে। সেই দলটার কি এবার কেমন সম্ভাবনা দেখেন? বিশ্বকাপ ফুটবলের যে শিরোপাটা, সেটা আসলে পরপর বা সেটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপটা ধরে রাখা, এটা আসলে অনেক টাফেস্ট জব, এবং পুরো যেই ফুটবলের ইতিহাস সেখানে ঘাটলেই সেটা বোঝা যাবে যে অল্প দুই একটা দল, গুটি কয়েক মানে একটা দুইটা দল এই কাজটা করতে পেরেছে। আর্জেন্টিনার পক্ষে সেটা সম্ভব কিনা? দেখেন আর্জেন্টিনাকে আমি এবারও আশাবাদী, যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন। হ্যাঁ, কারণ হলো তাদেরকে আমি এই কারণে ফেভারিট রাখি, বিকজ অফ লিওনেল স্কলোনি। হ্যাঁ, একজন সিনসিয়ার কোচ, মাস্টার মাইন্ড কোচ। সে জানে হাউ টু হ্যান্ডেল দ্য টিম, সে জানে কোন প্লেয়ারকে ইউজ করতে হবে, কোন প্লেয়ারকে রেস্ট দিতে হবে,
তার প্ল্যান কিন্তু ওই নেক্সট ওয়ার্ল্ড কাপ লাস্ট ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে কিন্তু সে প্ল্যানিংয়ে রয়েছে ইউএস ওয়ার্ল্ড কাপে কি করবে, এবং সে কিন্তু তার স্কোয়াডের ডেপথ অলরেডি তৈরি করে ফেলেছে। তো সেইখান থেকে এবং সে কিন্তু মেসিকে কেন্দ্র করেই তার দলটা সাজিয়েছে। আমরা অনেক সময় শুনেছি মেসি ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা খেলবে, বাট লিওনেল স্কলানির প্ল্যানের বড় একটা অংশ এখনও কিন্তু লিওনেল মেসি। সুতরাং আমি বলবো যে তাদের স্কোয়াড যেভাবে সাজাচ্ছে আমার কাছে মনে হয় এবারও যদি গ্রুপটাও দেখেন, তার গ্রুপটা অস্ট্রিয়া রয়েছে, আলজেরিয়া রয়েছে এবং জর্ডান। তো আমার মনে হয় যে সোজা গ্রুপে পড়েছে, বাট আপনাকে ওয়ার্ল্ড কাপ জিততে হলে সবাইকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হতে, এবং সে গতকালকে আফটার ড্রয়ার পরে সে ইন্টারভিউতে বলেছে যে আমাকে জিততে হলে আমাকে সবাইকে হারাতে হবে, এবং আমি এই গ্রুপটাকে অনেক স্ট্রং গ্রুপ মনে করছি। হ্যাঁ, একজন কোচ কিন্তু তখনই আসলে সাকসেস হয় যখন সে শুরুটা খুব ভালো করে। তো আমার কাছে মনে হয় স্কুলানি সে প্ল্যানটা হয়েছে। যখন এই যে গ্রুপ সহজ হয়েছে এরকম কথা বলা হয়েছে, ঠিক তখন লিওনেল স্কালোনি এই কথাটা বলেছেন এবং তার কাছ থেকে এটাই প্রত্যাশিত। আপনার কি মনে হয় যে মানে মেসিকে এখনো কেন্দ্র করেই ঘুরছে, বাট মেসি কি আগামী ওয়ার্ল্ড কাপে পুরো সময় মাঠে পুরোটা সময় থাকতে পারবেন বা পাওয়া যাবে কিনা, সেটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? না, ইটস ডিপেন্ড অন টাইম। আপনার সময় বলে দিবে আসলে মেসি কতক্ষণ খেলবে, স্টার্টিং 11-এ শুরু করবে কিনা, মেসির ফিজিক্যাল ফিটনেস কীরকম হচ্ছে, ফিট আছে কিনা, ইঞ্জুরি আছে কিনা, সব কিছু মিলিয়ে। বাট আপনি যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচও দেখেন, সেখানেও কিন্তু আর্জেন্টিনা দলের লিডিং গোল স্কোরার লিওনেল মেসি। সুতরাং আপনি এখনও বোঝা যাচ্ছে, আপনি দেখেন ইন্টার মিয়ামিতে সে MLS-এর হায়েস্ট গোল স্কোরার। কোনো দিক থেকে কিন্তু তার পারফরমেন্সে কমতি আমি দেখছি না। সুতরাং লাস্ট একটা ট্রফিও সে জিতেছে, নেক্সট থমাস মুলারের সাথে তার ফাইনাল একটা কম্পিটিশন রয়েছে। সুতরাং সে কিন্তু খেলাটাকে এনজয় করছে, এবং আমার কাছে মনে হয় এখনও আর্জেন্টিনা প্লেয়াররা, আপনি যদি রড্রিগো ডি পল বলেন বা ম্যাকঅ্যালিস্টার বলেন, তাদের কিন্তু এখনও যদি ইন্টারভিউগুলি দেখেন, তারা কিন্তু বলে যে লিওনেল মেসিকে কেন্দ্র করেই কিন্তু আমাদের মেইন ফোকাস। এবং লিওনেল স্কুলিনি সবসময় বলে যে লিওনেল মেসি মাঠে থাকা মানে আমার খেলাটা খুব সহজ হয়। ব্রাজিল টিমে এরকম একজন নেতাকে মিস করেন কিনা আপনি, যাকে কেন্দ্র করে আসলে আমি ব্রাজিল দলকে নিয়ে খুব আশাবাদী, বাট ব্রাজিল দলে নেইমার আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির মতো একটা ক্যারেক্টার হতে পারতো যদি সে ইনজুরি না হতো, সে নিজে দুটি সিনসিয়ার হতো। এবং আপনি যেটা বলছেন যে ব্রাজিলিয়ানদের ক্যারেক্টার তো একটু আসলে ডিফারেন্ট। একইভাবে আরেকটা কথা বলা যায় যে লিওনেল মেসির সঙ্গে লিওনেল স্কালোনির যেই জুটিটা, তাদের দুইজনের যে বন্ডিং, বোঝাপড়া পরস্পরকে, মেসিকে ওই ফ্রিডমটা দেয়া, মানে সবসময়ই তো আমরা গত বিশ্বকাপের পর থেকেই বা গত বিশ্বকাপে সৌদি আরবের ম্যাচ হারার পর থেকে যতগুলো ম্যাচ খেলেছে, একটু একটু করে লিওনেল স্কালোনি তাকে চিনিয়েছেন, এবং পেছনের মাস্টার মাইন্ড যে তিনি, সেটা তিনি জানিয়েছেন। গতির খেলা ফুটবল, আর সেই গতির কথা যখন ফুটবলে আসে তখন অবশ্যই নাম চলে আসতে হয়, যেই সব স্ট্রাইকারের নাম আগে চলে আসবে, আর্লিং হ্যাল্যান্ড এবং এমবাপ্পে তাদের মধ্যে অন্যতম। এবং এই বিশ্বকাপ একটা আমাদের ডুয়েল উপহার দিবে, সেটা দুই দলের কথা যদি বলি তাহলে ফ্রান্স এবং নরওয়ের, সেই দুই দলের কথা বলতে হয়। গত বিশ্বকাপের ফাইনালে আমরা দেখেছি গতি দিয়ে আসলে কিলিয়ান এমবাপ্পে কি করতে পারেন। আর্লিং হ্যাল্যান্ডকে আমরা ইউরোপিয়ান লিগগুলোতে দেখেছি, তিনি তার গতি দিয়ে কি করতে পারেন। এই দুটো ডুয়েল আসলে কেমন হবে, এই ডুয়েলে কারা জিতবে বলে মনে হয়? দেখেন, সত্যি কথা বলতে নরওয়ে কিন্তু অনেক বছর পর ওয়ার্ল্ড কাপে আসছে। নরওয়ে কিন্তু একটা সময় রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতো, নরওয়ে, রোমানিয়া, এই ইউরোপ থেকে তারা কিন্তু জায়ান্ট কিলার ছিল। বাট আর্লিং হ্যাল্যান্ড আসার পর কিন্তু এবার আবার নতুন করে কিন্তু তারা জাগ্রত হয়েছে। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আপনি যেটা বলছেন, আর্লিং হ্যাল্যান্ড এই মুহূর্তে বেস্ট নাম্বার 9 ইন দ্য ওয়ার্ল্ড, এবং ম্যানচেস্টার সিটিতে সে রেগুলার গোল করছে, এবং শুধু গোল করছে না, গোলগুলির ভিতরে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, ভার্সেটাইল টাইপের গোল সে করছে। হ্যাঁ, এবং সব ধরনের গোলই সে করতে পারে। লিঙ্ক আপে স্ট্রাইকার, হেডিংয়ে গোল করতে পারে, আপনার প্লেসিংয়ে গোল করতে পারে, শুটিংয়ে গোল করতে পারে, সব ধরনের কোয়ালিটি কিন্তু তার ভিতরে রয়েছে। এবং আমার কাছে মনে হয় যে গোল স্কোরিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে হালান্ডের মতো এত টপ ফিনিশার আমি কাউকে দেখি না, সত্যি কথা বলবো, ওয়ার্ল্ড ফুটবলে। আর আপনি শুধু কিলিয়ান এমবাপ্পের কথা বলেছেন, এমবাপ্পে তো আসলে সে নিজেকে দিনের পর দিন ছাড়িয়ে যাচ্ছে, এবং দুইটা ওয়ার্ল্ড কাপ সে যেভাবে জিতেছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা রানার আপ হয়েছে। সুতরাং ওটাও কিন্তু একদম জেতার দ্বার প্রান্তে কিন্তু কিলিয়ান এমবাপ্পে নিয়ে গিয়েছিল, যেখানে 2 গোলে পিছিয়ে থেকে আপনার 2 গোলে ম্যাচ ড্র করা, আবার 3 গোলে, হ্যাঁ, ওইটাকে আবার 3-3 করা, মানে ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিক। এবং আমি বলবো হ্যাটট্রিক না, হ্যাটট্রিক সহ 4 গোল, পেনাল্টিতে কিন্তু সেও গোল করেছিল, যেটা আপনার পেনাল্টি শুট আউটে ডিসাইডেড হয়েছে, সেখানেও তার গোল ছিল। সুতরাং কিলিয়ান এমবাপ্পে আসলে আমার কাছে মনে হয় অলরেডি হি ইজ লিজেন্ড ইন্টারন্যাশনাল ফুটবলে, ক্লাব ফুটবল তো আছেই। তো কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্স এবং নরওয়ে কিন্তু একটা বড়, আমার মনে হয় যে এখানে একটা রাইভালি তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হ্যাল্যান্ড। খুব ইন্টারেস্টিং হবে, এবং আমার মনে হয় যে সবার এই গ্রুপটার ভিতরে অন্যরকম একটা ফোকাস থাকবে। হ্যাঁ, এবং আমরা তো সবসময় চাই যে এই ধরনের ম্যাচ দেখার জন্য, কারণ আপনি চাইলেই কিন্তু ইউরোপিয়ান কম্পিটিশনগুলিতে নরওয়ে এবং ফ্রান্সকে একসাথে দেখতে পারবেন না। সুতরাং যেহেতু এই ব্যাটেলটা আমরা সামনে দেখতে যাচ্ছি, আমার কাছে মনে হয় যে খুব টাফ একটা কম্পিটিশন হবে। এবং ইন্ডিভিজুয়ালি যদি দুজন প্লেয়ারের কথা বলেন, আমি বলবো যে দে আর টপ, এবং মাঠের পারফরমেন্স
আমার মনে হয় যে আমরা এটা এনজয় করবো। ব্যাচলে জয়ী হতে পারে কে? আপনার বাজি কার পক্ষে? আমি ফ্রান্সের দিকে যাব বিকজ নরওয়ের স্কোয়াড ডেপথ অত স্ট্রং না। টিমের কথা যদি না বলি, মানে বা যদি 1-to-1 চিন্তা করি, এইখানে আবার আমি কিছুটা হলো আর্লিং হ্যালান্ডকে এগিয়ে রাখবো, কারণ হ্যালান্ড যেটা হয় যে প্রপার নাম্বার 9 সুযোগ আসলে সেটাকে একটা সুযোগ আসলে একটাকেই কাজে লাগানোর চেষ্টা করে এবং সেটা সে করে রাখছে, মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচও করছে এবং ম্যানচেস্টার সিটিতে সে রেগুলার করছে। গ্রেটেস্ট শো অন আর্থটা আসলে এতটাই বড় যে আমাদের 1 ঘন্টার প্রোগ্রামে আসলে প্রত্যেক দলকে নিয়ে খুব স্পেসিফিক ভাবে কথা বলা হচ্ছে না। জার্মানি মানে জার্মানিকে নিয়েও কথা বলা ছিল, তবে তার আগে যেতে চাই আসলে স্পেনে, যে স্পেন দলটাকে দারুণ মনে হচ্ছে। কিছু তরুণ তারকা সেখানে রয়েছেন, ইয়ামাল গাভিরা সহ। আপনার কাছে কি মনে হয় যে এবার স্পেন দলটা অন্যান্য দলের জন্য থ্রেট? আমাকে যদি ইন্ডিভিজুয়ালি যদি মানে ওয়ার্ল্ড কাপ উইনারের যদি পার্সেন্টেজ বলেন, আমি সবার থেকে এগিয়ে রাখবো স্পেনকে। হ্যাঁ, স্পেনকে এগিয়ে রাখবো এই কারণ স্পেন দলে আর্জেন্টিনার সাপোর্টার হয়েও স্পেনকে না, ইটস ন্যাচারাল বাস্তবতা যেটা আর কি। হ্যাঁ, কারণ এটা তো আসলে আমরা ফেভারিট ভাবি কখন, যখন দলের স্কোয়াডের ডেপথ দেখেই কিন্তু আমরা আসলে ওয়ার্ল্ড কাপ কারা চ্যাম্পিয়ন হবে ওইটা কিন্তু আমরা বিশ্লেষণ করি, প্রেডিকশন করতে পারি। তো সেই জায়গা থেকে স্পেনের যেটা আপনি যেটা বলছেন যে লামিন ইয়ামাল, পেড্রি, গাভি, নিকো উইলিয়ামস, সুপার ট্যালেন্টেড প্লেয়ার্স, উনাই সিমোনেন গোলকিপার। সো এই ধরনের স্কোয়াড যখন আপনার কাছে থাকবে তখন কিন্তু আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়নের জন্য কিছুটা হলে এগিয়ে থাকবে। বাট যেটা হয় যে মাঠের পারফরমেন্স করতে হবে, বাট আবার তাদের কিছু ল্যাকিংসও রয়েছে। সব কিছু মিলিয়ে স্পেন আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম এই ওয়ার্ল্ড কাপে, এবং তারা চ্যাম্পিয়ন একটার জন্য অবশ্যই তারা ট্রাই করবে বিকজ তারা লাস্ট ইউরো চ্যাম্পিয়ন। সুতরাং আমার কাছে মনে হয় যে স্পেনের সেই ক্যাপাবিলিটি রয়েছে এবং তাদের স্কোয়াডে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে, যেটা আসলে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একজন দুজন প্লেয়ারের উপর আমার সবসময় একটা ওয়ার্ল্ড কাপ টিম ডিপেন্ড করে, বাট এই দলটাতে ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি, যে কোনো সময় যে কোনো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেয়। মানে সেটা কি আমরা অনেক সময় বলি যে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট, এরকম কি হতে পারে? এটা স্পেনের ক্ষেত্রে সুযোগ নেই। স্পেন এটা কখনো 2010-এর ওয়ার্ল্ড কাপের কথা যদি আপনার মনে থাকে, যে স্কোয়াড নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, 2012-তে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, তখনও কিন্তু অলমোস্ট এরকম স্কোয়াড ডেপথে ছিল। জাভি, ইনেস্তা, ডেভিড ভিয়া, সুপার ট্যালেন্টেড প্লেয়ার ছিল। এবছর কিন্তু সেম ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। হ্যাঁ, স্পেশালি মিডফিল্ড প্যাটার্নটা তাদের এত সুন্দর। হ্যাঁ, ডেনি আলমো থেকে শুরু করে অনেক সুপার প্লেয়ার হচ্ছে, যারা আমি যেটা বললাম যে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেয়। ডেনি অলমোর কথা আপনি লাস্ট ইউরোতে দেখেন কোন মোমেন্টে গোল করে দলকে জিতিয়ে নিয়েছে। সুতরাং এই ধরনের প্লেয়াররা যখন থাকবে আপনার স্কোয়াডে, তখন কিন্তু আসলে এই দলটা সবসময়ের জন্য কিন্তু চ্যাম্পিয়নের জন্যই খেলবে। এই বিশ্বকাপে আরও একবার ইতালিকে মিস করতে যাচ্ছেন কিনা জাহিদ হাসান আমিলি? পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, যেহেতু প্লে অফে তাদের স্ট্রং অপোনেন্ট রয়েছে, আমার কাছে মনে হয় যে ইতালির এখনও ওইভাবে আমি সুযোগ দেখছি না। কারণ হলো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলি কিন্তু তারা মানে স্ট্রাগল করছে। যদিও ইতালির রেকর্ড রয়েছে প্লে অফ থেকে সবসময় ওয়ার্ল্ড কাপ খেলার আগে, বিগত দিনেও যখন তারা প্লে অফ খেলেছে তারা কিন্তু কোয়ালিফাই করেছে। বাট এবার যেটা হয়েছে, ইতালি 4 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা কখনোই চাইবে না এই ওয়ার্ল্ড কাপ মিস করতে। এবং যেহেতু 48টা দেশ নিয়ে খেলা হচ্ছে, অনেক এক্সাইটমেন্ট রয়েছে, ইতালি অবশ্যই চাবে এবং প্রিপারেশন নিচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা যারা দর্শক রয়েছি তা আমরা চাই ইতালি খেলুক ডেফিনেটলি। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে ইউরোপ থেকে কোয়ালিফাই করা এটা আরো একটা বিষয়ের মতো ইটস ট্রু। আপনি দেখেন অনেক ফেভারিট দলগুলি কিন্তু কোয়ালিফাই করতে পারে না ইউরোপ থেকে। হ্যাঁ, আমরা যাদেরকে সবসময় জন্য ফেভারিট ভাবি, হ্যাঁ, তো এটা একটা ওয়ার্ল্ড কাপ উইনিং এর মতোই। হ্যাঁ, ইউরোপ থেকে কোয়ালিফাই করা। একটু স্পেসিফিক নোটে জানতে চাই যে আপনি স্পেনের কথা বলছিলেন যে স্পেনকে এবার চ্যাম্পিয়ন হিসেবে দেখেন, আর্জেন্টিনা সম্ভাবনা কত দেখেন আসলে? স্পেনের পরে আমি আর্জেন্টিনাকে রাখছি। সত্যি কথা বলতে আর্জেন্টিনার যে স্কোয়াড, আর্জেন্টিনা স্পেন আমি মানে একদম সেম প্যাটার্নে রাখছি, কারণ তারাও ওয়ার্ল্ড কাপ উইনারের জন্য অন্যতম দাবিদার। হ্যাঁ, তাদেরও কিন্তু যেটা বলছি যে স্কুল অলরেডি কিন্তু স্কোয়াড ডেপথ তৈরি করে ফেলেছে, কে কোন পজিশনে খেলবে ম্যাচ উইনিং প্লেয়ার তৈরি করে ফেলছে। হ্যাঁ, লিওনেল মেসিকে সে তৈরি করে ফেলছে। সুতরাং আর্জেন্টিনাকে আমি এভাবে দেখি। ব্রাজিলকে আপনি সেরা পাঁচে রাখবেন কিনা ওয়ার্ল্ড কাপ উইনারের তালিকায়? ডেফিনেটলি রাখবো। ব্রাজিল অবশ্যই থাকবে এবং ব্রাজিলের থাকার অন্যতম কারণ আঞ্চলিক। সে জানে বড় টুর্নামেন্টে কিভাবে খেলতে হয়, বিকজ সে চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং সে জানে হাউ টু হ্যান্ডেল দ্য প্লেয়ার। অর্থাৎ আপনি বলছেন এই সময়ের মধ্যে ব্রাজিল দলটা গুছিয়ে উঠবে অবশ্যই। ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্স ডেফিনেটলি টপ 5-এর ভিতরে ফ্রান্সও থাকবে। ফ্রান্স লাস্ট ডিফেন্ডিং রানার আপ, তারা জানে তারা ওয়ার্ল্ড কাপ কিভাবে জিততে হয়, তাদের সেই স্কোয়াড রয়েছে, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার আপনার ফ্রান্স লিগে খেলে, প্যারিস সেন্ট জার্মেই। সুতরাং তাদেরও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে, জার্মানি রয়েছে, এছাড়াও যদি বেলজিয়ামের কথা বলি তারা রয়েছে। এই দলগুলোকে আসলে কি আপনি সেরা পাঁচে? আমি সেরা পাঁচে যদি আপনি আমাকে বলেন, আমি স্পেন, ইংল্যান্ড, হ্যাঁ, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা,
ব্রাজিল 5-6 এই দলগুলিকে আমি সামনে দিক দিচ্ছি। পর্তুগাল বেলজিয়ামকে আমি আসলে ওইভাবে ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপ মানে আমরা লাতিন আমেরিকার ফুটবল থেকে বিশ্বকাপ মানেই আমরা ইউরোপিয়ান ফুটবল দেখি, তবে এবার এশিয়া থেকে বেশ কয়েকটি দল কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে। Right. এশিয়ার দলগুলোর সম্ভাবনাটা আসলে কেমন দেখেন? আমি আসলে এক্সাইটেড খুব জর্ডান এবং উজবেকিস্তানকে নিয়ে। হ্যাঁ, সাউথ কোরিয়া রয়েছে এখানে, জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, হ্যাঁ, কাতার রয়েছে। তারপর আমি স্পেশালি একটু আমার ফোকাস থাকবে জর্ডান এবং উজবেকিস্তানে। উজবেকিস্তান দুর্দান্ত ফুটবল খেলছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে, সুতরাং এই দলগুলি আমি খুব এক্সাইটেড, কারণ তারা যেভাবে আসলে তাদের ফুটবলটা সাজিয়েছে আমার কাছে মনে হয় যে তারা অঘটন শিকার হতে পারে অপোনেন্টের জন্য। হট অ্যাবাউট জাপান? জাপান আমি বললাম, আপনি অফ দ্য রেকর্ড আপনাকে বলছিলাম যে যদি আপনি প্রত্যেক ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা একটা জায়ান্ট কিলার দল দেখি যারা কিন্তু অপোনেন্টের যে সবসময় থ্রেট থাকে। লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কোকে দেখেছি। জাপান এবার এশিয়া থেকে আমার মনে হয় যে সামাও এই দলটা হয়তো অপোনেন্টের জন্য বড় একটা থ্রেট হবে, এবং তারা যদি সেমিফাইনালে খেলে সেটা অঘটন হবে না, বিকজ তাদের স্কোয়াডের ডেপথ এত স্ট্রং যে তারা যে কোনো দলের জন্য সবসময় স্ট্রং অপোনেন্ট হবে। ব্রাজিল মরক্কো ম্যাচটা নিয়ে একটু ছোট করে জানতে চাই 10 সেকেন্ডসে। এই ম্যাচটা আমার কাছে মনে হয় এককভাবে আমি 50-50 মানে কাউকে এগিয়ে রাখবো না, 50-50 ম্যাচ হবে, বিকজ মরক্কো দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা সেটা প্রমাণ করেছে, এবং ব্রাজিল যখন আপনি যদি দেখেন যখন জোটা দেখাচ্ছিল ব্রাজিলের দিকে বারবার দেখাচ্ছিল মরক্কোর সাথে যখন ফার্স্ট ম্যাচ, তখন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলিকের দিকে ক্যামেরা ধরছিল, সুতরাং তখনই বোঝা যায় যে ম্যাচটা আসলে কত স্ট্রং হবে। জাহিদ হাসান আমিলি, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন ম্যাচের শোতে গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে আসলে কথা শেষ হওয়ার নয়, অনেক কথা রয়েছে, তবে সেসব কথা হবে আরও একদিন অন্য কোনো এখন মাঠের শোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।